জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রার্থীরা। সকাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। বেলা 12:30 নাগাদ ফর্ম তুলতে আসে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেল। ভিপি পদে ফর্ম সংগ্রহ করেন সাদিক কায়েম। এছাড়া এদিন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বাড়ি হামিমকে ফর্ম সংগ্রহ করতে দেখা যায়। তারা বলেন, কে কোন পদে প্রার্থী সেই প্যানেল পরে আনুষ্ঠানিকভাবে জানাবে ছাত্রদল। শেষ দিনে স্বতন্ত্র অনেকগুলো প্যানেলকে দেখা গেছে ফর্ম সংগ্রহ করতে। ফর্ম সংগ্রহ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের প্যানেলও। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি সব প্রার্থীর। আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী। একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। জুলাই বিপ্লব যখন হচ্ছিল তখন কিন্তু আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম। সেই জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিভিন্ন হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হয়েছে কিনা, মোট কতটি ফর্ম বিক্রি হয়েছে বা কোন প্যানেলে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন জানাবেন। মোর্শেদ মিয়াজি, আমরা দেখেছি যে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, যেহেতু আজকে সপ্তম এবং শেষ দিন ছিল মনোনয়ন ফর্ম তোলার। এবং এখন কিন্তু আমরা দেখছি যে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু হিসেব নিকেশ করছেন, যেহেতু একাধিক জায়গায় বিক্রি হয়েছে এখানে তারা কিন্তু হিসেব নিকেশ করছেন এবং হিসেব নিকেশ করে আনুষ্ঠানিকভাবে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি ব্রিফ করবেন এবং তখন আমরা জানতে পারবো যে এখন পর্যন্ত আসলে কত প্রার্থী আজকে ফর্ম তুলেছে। তবে ধারণা করা হচ্ছে যে 2 শতাধিক ফর্ম আজকেই বিক্রি হয়েছে এবং গত 6 দিনে বিক্রি হয়েছিল 65 জন, যেখানে আজকেই শুধুমাত্র 2 শতাধিক বিক্রি হয়েছে। আরেকটা বিষয় একটু বলতে হয় যে আমরা সকাল থেকে দেখছি যত প্রার্থী এখানে ফর্ম তুলেছেন, কেউ কেউ প্যানেলের হয়ে বিভিন্ন প্যানেলে ফর্ম তুলেছেন, কেউ কেউ স্বতন্ত্র হয়ে এখানে ফর্ম তুলেছেন। এবং আরও একটি বিষয় আমরা দেখেছি যে স্বতন্ত্র প্যানেলও কিন্তু আমরা এখানে অনেকগুলো দেখেছি। সবার আগে এখানে আমরা দেখেছি যে বেলা 12টা নাগাদ এখানে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন একটি প্যানেল ঘোষণা করা হয়, যে প্যানেলে আমরা দেখেছি সাদিক কায়েমকে ভিপি প্রার্থী করা হয়েছে এবং জিএস প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি সভাপতি এস.এম. ফরহাদ, এবং এজিএস প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আর সাধারণ সম্পাদক যিনি বা সেক্রেটারি যিনি শিবিরের মহিউদ্দিন খান। এভাবে করে কিন্তু প্যানেল ঘোষণা করেছে এবং ছাত্র শিবিরের প্যানেলে 4 জন নারী প্রার্থী রয়েছেন, একজন চাকমা সম্প্রদায়ের একজন রয়েছেন। এছাড়া আমরা পরবর্তীতে দেখেছি ছাত্র দলেরও কিন্তু এখানে অনেকেই অনানুষ্ঠানিকভাবে তারা ফর্ম তুলেছেন এবং তারা বলছেন যে ছাত্র শিবিরের পুরো প্যানেলে কে কোন পদে আছেন সেটি আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। এছাড়া আমরা দেখেছি এখানে বাম ছাত্র সংগঠনগুলো তারা প্যানেল ঘোষণা করেছে এবং আমরা দেখেছি এখানে কিন্তু সার্বিক পরিস্থিতি যদি একটু বলতে হয় যে একজন প্রার্থীর বিরুদ্ধে একটু আমরা দেখেছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেশ কয়েকটি ছাত্র সংগঠন করেছেন, যিনি এখানে ফর্ম তুলতে এসে মিছিল নিয়ে এসেছিলেন। পরবর্তীতে আমরা একটু জানার চেষ্টা করব এই বিষয়ে যে চিফ রিটার্নিং কর্মকর্তা সে বিষয়ে কি বলে। তো সব মিলিয়ে এখানে আমরা দেখেছি যে একদম উৎসব মুখর পরিবেশে পুরো ডাকসু নির্বাচনের আজকে ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলেছে। তো এই ছিল আমার কাছে মোর্শেদ মিয়াজি সবশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন আজ, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।
৩২ বছর পর অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ সকালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে শুরু হয় এই কার্যক্রম। বিকেল 3:30টা পর্যন্ত 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনো পর্যন্ত কেউ জমা দেননি। এর আগে রোববার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। সেখানে মোট ভোটার সংখ্যা 11,919 জন। আগামী 11 সেপ্টেম্বর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে দ্বিতীয় দিনের মতো। 30 ঘন্টা পেরিয়ে গেলেও দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। কর্মসূচিতে ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 4 জন। গুরুতর অসুস্থ 2 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য ইউজিসিকে চিঠি দিয়েছে তারা। আজই জানা যেতে পারে ইউজিসির ল কমিটির বৈঠকের তারিখ। এর আগে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে অনড় থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ না থাকায় নির্বাচন আয়োজনে পদক্ষেপ নিতে পারছে না বেরোবি প্রশাসন। ফাইনালি আমাদের এই গেজেটটা প্রকাশ হয়ে গেলে আমার মনে হয় যে ছাত্রদের যে দাবিটা এটা আমরা পূরণ করে আমরা আমাদের রোডম্যাপ ঘোষণা করব। আমি নিজেই একটা বলছি যে তারা যেমন বলছে 25 সেপ্টেম্বর মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে। অক্টোবর মাসটা হচ্ছে আমাদের পূজার মাস, ছুটির মাস। সেই হিসেবে আমরা বাই নভেম্বর আমরা ইনশাল্লাহ এটা করে ফেলব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বন্ধ আছে সব বিভাগের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম। অবস্থান ধর্মঘটে বক্তারা বলছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার, যা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত ধর্মঘট পালন সহ আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালনের ঘোষণাও দেন তারা। এই সময় একাডেমিক কার্যক্রম সহ ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলবে। এর আগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত 2 জানুয়ারি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রশাসন ভবনে তালা মেরে 2 শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত 10টায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ আহসান নকিব। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে ইসিতে খসড়া জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো মুখপাত্র কে হবেন সেসব বিষয়েও নির্বাচন কমিশনের ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই চলছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। ভোট কেন্দ্রের এই যে নীতিমালার ব্যাপারটা সুযোগ এসছে বলে একটু পর্যালোচনা করা যাচ্ছে এবং কোনো জিনিসই তো একদম অবধারিত না, এটা পরিবর্তন হতে পারে। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে শেরেবাংলা নগরে নীলফামারী বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশা ব্যক্ত করেন তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। 18 বছর আগে বরখাস্ত হওয়া 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বঞ্চিতদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গত 25 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন, সার্বভৌম, ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। মামলার বিবরণে জানা যায়, 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে ওই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালের 23 মার্চ তা খারিজ হয়ে যায় প্রশাসনিক ট্রাইব্যুনালে। এর বিরুদ্ধে আপিল করেন ভুক্তভোগীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 ডিআইজি, 6 অতিরিক্ত ডিআইজি, 4 পুলিশ সুপার, 4 অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ পদমর্যাদায় কর্মকর্তা রয়েছেন। সাময়িকভাবে বরখাস্ত থাকাকালে তারা খোসপোশ ভাতা পাবেন। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে নির্মম হত্যার শিকার তাইমের ভাইসহ 3 স্বজন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আশুলিয়ায় লাশ পোড়ানো শহীদ সাবুর বাবা, যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তাইমের ভাইসহ 3 জন সাক্ষ্য দিয়েছেন। তুলে ধরেছেন আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে। সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, খুলনার সাবেক মেয়র সহ পুলিশের বিচার দাবি করেন। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও। এজন্য গেল 10 জুলাই শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনকে।
এই মামলায় অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে 2016 সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে 7 জন নিহত হন। সে সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিল জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তারা নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল বলেও উল্লেখ করা হয়। এছাড়াও এদের চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার অগ্রগতির বিষয়ে জানাতে ট্রাইব্যুনালে হাজির করা হয় বংশাল থানার ওসি। সাইবার লিটারেসি ও মিডিয়া লিটারেসিতে দক্ষ হতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজের অডিটোরিয়াম ও লাইব্রেরির নাম 24-এর অভ্যুত্থানের শহীদদের নামে নামকরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক কলেজের শিক্ষার্থীরা। প্রেস সচিব বলেন, অনলাইন হ্যারাসমেন্ট কিংবা সাইবার বুলিং করলে ভবিষ্যৎ ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বক্তারা বলেন, 24-এর অভ্যুত্থানে তরুণরা যে সাহসিকতা দেখিয়েছেন তা অভূতপূর্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও সৃজনশীল শিক্ষা পদ্ধতির উপর গুরুত্বারোপ করেন তারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী করতে ফ্রিল্যান্সিং সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে তার দপ্তর। 50,000 ফ্রিল্যান্সার আমরা তৈরি করতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পক্ষে। আমাদের নিজস্ব ফান্ডিংয়ে কোনো প্রজেক্ট ফান্ডিং না নিয়ে, সরকারের কোনো সহযোগিতা না নিয়ে আমরা 50,000 ফ্রিল্যান্সার তৈরি করতে চাই বাংলাদেশে আমাদের মেয়েদের পক্ষ থেকে। আপনি আজকে যেই ছবিগুলো ব্যবহার করছেন সেটা আপনার বুলিংয়ের শিকারের কারণ হতে পারে। আপনি আপনার যাবতীয় কাজ এবং আপনার ইভেন যখন আপনি জবে যাবেন তারও যাবতীয় কাজ আপনি মোবাইল ফোন বা আপনি এই সাইবার লাইফেই করছেন। তো সেক্ষেত্রে আপনার সেফটি কি হওয়া উচিত, কি সেফটি মেজার আপনার নেওয়া উচিত, এটা এখন থেকে আপনি যে এখন এডুকেশন নিচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ বা স্টুডেন্ট হন, এটা আপনার জানা দরকার। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস আরও বলেন, বাংলাদেশ এখনও সমুদ্রের জগতে প্রবেশ করতে পারেনি। সমুদ্রের অবারিত সম্পদ আহরণে চেষ্টা করতে হবে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে অধ্যয়ন বাড়ানোর পরামর্শ দেন তিনি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়েছে মৎস্য শিল্পে। এই সমস্যার সমাধানে টেকসই পদ্ধতি আবিষ্কারের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, নদী শাসনের নামে পরিবেশ প্রকৃতির সাথে নির্দয় আচরণ করা হচ্ছে। বর্জ্য ফেলা সহ নানাভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। মাছ সংরক্ষণের পাশাপাশি জলজ ভূমির প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে মৎস্য শিল্পে অবদান রাখায় 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। শিশুর জন্মের পর হাসপাতাল থেকেই মা ও শিশুর পরিবারকে সঠিক তথ্য প্রদান করা উচিত বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ রাজধানীর সিডেপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2025 অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মাতৃদুগ্ধ পানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন। এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা জানান, সমাজের নারীরা যেন অবহেলার পাত্র না হন। মিডিয়ার ও দায়িত্ব রয়েছে সচেতনতা সৃষ্টিতে, এমনভাবে সেখানে তথ্য তুলে ধরতে হবে যাতে মা শিশুকে সমাজ সুরক্ষা দিতে পারে। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা
মাত্রায় দুগ্ধ পাবে। মাও শিশু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে যে মাকে আমি দেখে আসলাম, যে কয়েকটা মাকে আমি দেখলাম, তার মধ্যে একেবারে কিশোরী মা দেখলাম 2 জন সম্ভবত। সে নিজের যত্নই নিতে পারবে না, বাচ্চার যত্ন নেবে কি? মিডিয়ার দায়িত্ব সব জায়গায় সুন্দরভাবে তুলে ধরা, যাতে করে আমাদের মানুষ যারা সচেতন নয় তারা সচেতন হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠার 55 বছরে সবচেয়ে বড় অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 937 কোটি টাকা মুনাফা করে রেকর্ড গড়েছে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন ব্যবস্থাপনায় দক্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কার্যকর সম্পদ বন্টন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এই রেকর্ড মুনাফার মূল কারণ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সর্বোচ্চ মুনাফা হয়েছিল 2021-22 অর্থ বছরে, যার পরিমাণ ছিল 440 কোটি টাকা। বর্তমানে বিমানের বহরে রয়েছে 21টি উড়োজাহাজ, এর মধ্যে 19টি নিজস্ব। জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংক থেকে 857 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। এছাড়া সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের স্বত্বাধিকারী কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে বলে জানান তিনি। এক্সিম ব্যাংক এবং নাসা গ্রুপের কর্ণধার সহ মোট 21 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। পল্টন থানার নাশকতার মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় পৃথক কয়েকটি ধারায় শহীদুলের 4 বছরের সাজা হয়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে জজ আদালতে আপিল করবেন তারা, সেখানে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। খুদে বার্তায় মহানগর গোয়েন্দা পুলিশে জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকটি থানায় 5 আগস্টের আগে তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। ব্যবসায়ী শফিকুল ইসলাম অপু 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী তাহজিব আলম সিদ্দিকের কাছে পরাজিত হন। যাত্রাবাড়ী থানার আসাদুল হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সকালে তাকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নাসিরউদ্দিন সাথীর 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের একটি টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়াকি-টকিতে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা করা হয়। পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসেবে তিনি
প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। 11 আগস্ট রাতে বন্দর থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল থেকে হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপর ওয়াকি-টকিতে সিএমপির সকল সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। কমিশনারের এই বার্তা ওয়াকি-টকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করে। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়ে সবশেষ তথ্য জানাতে ব্রিফিং করছেন চিফ রিটার্নিং অফিসার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাকে? না 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 না, কোনো পদ উল্লেখ করে কোনো মনোনয়নপত্র দেওয়া হয়নি। কথা বলা হয়েছে এবং তারা নির্বাচন পরিবেশ নিয়ে কথা বলেছেন এবং তারা বলছেন যে ছাত্রলীগের 2 জন ফর্ম কিনেছে, এটা নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে এবং প্রশাসনে এখনো ছাত্রপত্র। ওকে, আমরা তাদের পক্ষ থেকে একটু যুক্ত করে সেটা হচ্ছে যে এখানে আমরা বেশ কিছু একজনকে দেখেছি যে মিছিল নিয়ে এসেছে, আপনারাও অনেকে পরে দেখেছি মানা করেছেন, যেটা আমরা দেখেছি যে আচরণ বিধির সঙ্গে সম্পূর্ণ পরিপন্থী, সেটা নিয়ে বেশ কয়েকটা ছাত্র সংগঠন এখানে প্রশ্ন তুলেছে। না, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনারা দেখছেন একটা সংগঠন তারা এসে একটা অভিযোগপত্র দিয়ে গেছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। যাদের বিষয় আমরা শুরুতেই বলেছি, আমরা যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হচ্ছিল সেদিন সন্ধ্যার সময় আমরা বলেছি, কারণ যাদের নাম অপরাধী তালিকায় ছিল অথবা আছে তাদেরকে আমরা নামের জটিলতার কারণে অথবা হল অথবা বাবার নাম ইত্যাদির কারণে তাদেরকে আমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারিনি, এরকম 2-1টা থাকতে পারে। সেটা ভোটের আগের দিন পর্যন্ত যদি ধরা পড়ে তাদেরকে আমাদের যেই যাচাই বাছাই কমিটি আছে সেখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা আছে, সেটা সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আচরণবিধির বিষয় আমরা এই পর্যন্ত আচরণবিধির সেরকম কোনো লঙ্ঘন হয়নি। আমরা আমাদের মনোনয়নপত্র যখন তারা সংগ্রহ করতে গেছে, তারা প্রতিটা ক্যান্ডিডেট কোনোভাবে 5 জনের বেশি নেয় নাই, বরং তারা সবাই সিঙ্গেলই গেছে অনেকেই। কিন্তু আপনারা যেটা দেখছেন এটা বাইরে, এটা ছোটোখাটো হঠাৎ করে এটা মিছিল আসছে, আমরা সাথে সাথে বলছি বাবা লবিতেও মিছিল করো না, সেটা ওরা মেনে গেছে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত, আপনারা তো সময় দিচ্ছেন না, আমরা এই পর্যন্ত যে হিসাবটা করেছি সেখানে 521টা। হ্যাঁ, যদি না আর বাড়বে না, আমরা আবার দরকার হলে আবার অ্যাসেসটা করবো আবার। আপনারা তো তাড়াহুড়া করতেছেন তো। হ্যাঁ, আমরা এই পর্যন্ত 521টা ফাইনাল করেছি। কালকে পর্যন্ত 125, কালকে পর্যন্ত 125 বোধহয় ছিল। আমরা তো আপনাদেরকে রাফলি বললাম, আমরা একটু সময় দিতে হবে। আমরা কারণ আপনারা তো আমাদেরকে সময় দিচ্ছেন না, আমরা একটু সময় নিলে এটা কারেক্ট করে বলতে পারবো। কারণ আমাদের প্রত্যেকটা বই হিসাব করতে হবে, আমাদের এই ইয়েগুলো কতগুলো ফর্ম বাকি আছে সেগুলো গুনতে হবে, তারপরে আমরা বলতে, এটা একটা খসড়া হিসেবে ধরে নেন। হ্যাঁ, এটা খসড়া। হ্যাঁ, গতকাল পর্যন্ত কারেক্ট ছিল। আজকে তো আজকে 449 আমরা আপনাদের তাড়াহুড়াতে খসড়া আমরা বলেছি, যদি এর ভিতরে যদি কারেকশন করা আমরা একটু দেখি। মব সন্ত্রাস এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে আগের চেয়ে অনেক কমেছে এবং তা নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে 18 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দোষ কেউ যেন আইনি ব্যবস্থায় হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানান তিনি।
15ই আগস্ট ফুল না দেওয়ার কোনো নির্দেশনা ছিল কিনা এমন প্রশ্ন করলে উত্তর জানা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে দিনটিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল বলেও জানান তিনি। আপনি কোনটায় মব জাস্টিসটা যত কমায় আনা যায়, একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। চট্টগ্রামের পতেঙ্গায় লাইটার জাহাজ থেকে সাগরে পড়ে আনোয়ার আজম নামে লাইটার জাহাজের এক নাবিক নিখোঁজ হয়েছেন। রোববার রাতে নওয়াব খান নামের একটি জাহাজের সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে পড়ে যান আনোয়ার। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি এই জাহাজে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। এই ঘটনায় নগরের পতেঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন আনোয়ারের পরিবার। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই মানববন্ধন করে। এ সময় তারা জানান, আগামী 48 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। এর আগে হাসপাতালে সংবাদ সম্মেলন করেন চিকিৎসকরা। এদিকে একই দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানায়, হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কর্মবিরতি পালন করবে তারা। পুরো হসপিটালে একটা হ্যাজার্ড পরিস্থিতি তৈরি করে, তো যার কারণে সেখানে ডাক্তার এবং রোগী সবাই একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হয়, যার কারণে আমাদের ইন্টার্ন চিকিৎসকরা, আমাদের ফিমেল চিকিৎসকরা যারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে কর্মস্থল ত্যাগ করে। মেডিসিনের ডাক্তার দিলীপ স্যারের উপর তারা অ্যাটাক করেছে। তো আমরা চাই যে 24 ঘন্টার মধ্যে যদি এসব সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস এবং ওয়ার্ড যা কিছু সব বয়কট করব। ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত জেলেনস্কির উপর ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, জেলেনস্কি চাইলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে, তবে শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়া হবে না ইউক্রেনের। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের 24 ঘন্টা আগে এই পোস্টে দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশ সময় আজ রাত 2টায় হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যেখানে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারাও। বৈঠকে আলোচনা হবে রাশিয়া ইউক্রেনের মধ্যে অঞ্চল বিনিময় ও ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে। ট্রাম্প জেলেনস্কির এবারের বৈঠক সফল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তাদের এই বৈঠক সফল হলে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই দুই নেতার ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে আগামী 28 ডিসেম্বর থেকে। আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে বা বিরোধিতা করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখেছে মৃত্যুদণ্ড রেখে আইন পাশ করেছে জান্তা সরকার। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিনের মাথায় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার, যা চলবে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত। দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় ধাপের তারিখ পরে জানানো হবে। ক্ষমতাসীন জান্তা সরকারের দাবি, নির্বাচনের মাধ্যমে চলমান সংঘাত নিরসন ও স্থিতিশীলতার পথে আসবে মিয়ানমার। অস্ত্র সমর্পণকারী বিদ্রোহীদের নগদ পুরস্কারের ঘোষণা দিয়েছে তারা। তবে এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বর্জনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। এদিকে দেশটির বড় রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চি এখনও কারাগারে। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।